কৃষক ভাইদের স্বাগত আপনার নিজের সবচেয়ে প্রিয় এগ্রিকালচার নলেজ চ্যানেলে। কৃষক ভাইদের জন্য আজকের বিষয় কৃষির সেই সবচেয়ে কষ্টকর সত্য, যেটা কত কৃষকের স্বপ্ন ভেঙে দিয়েছে, কত সবুজ শস্যকে এক রাতের মধ্যে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো কৃষির সবচেয়ে বড় শত্রু ভাইরাস সম্পর্কে। প্রায়ই আমার কাছে কৃষক ভাইদের কাছে আমাদের শুনতে হয়, স্যার আমাদের এই ভাইরাস লেগে বা কুঠের রোগ লেগে ক্ষেত বা বাগান নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বাজার থেকে সবচেয়ে দামি ওষুধও এনে দিয়েছি, হাজার হাজার টাকা খরচ করেছি, তবু ফসল ভালো হচ্ছে না। শেষ পর্যন্ত কেন এমন হয়? কেন পৃথিবীর সবচেয়ে দামি ওষুধগুলো কাজ করে না? আমাদের কৃষি কি এখন আর ভরসা রাখার মতো নেই? আগামী কয়েক মিনিটের মধ্যে একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে। আমি আপনাদের ভাইরাস সম্পর্কে এমন জিনিসগুলো জানাবো যা হয়তো কোনো বড় বিশ্ববিদ্যালয়েও এত সহজে বোঝানো হয় না। আজ আমরা বুঝব ভাইরাস কি। কৃষিকে বাঁচাতে চাইলে আমি আপনাদের কাছে এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রাখব। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের বুঝতে হবে ভাইরাস আসলে কি জিনিস। ভাইরাস অর্থাৎ ভাইরাস, ফাঙ্গাস মারার জন্য আমাদের কাছে ফাঙ্গিসাইড আছে, ব্যাকটেরিয়া আটকানোর জন্য অ্যান্টিবায়োটিক আছে। কিন্তু ভাইরাস এমন এক প্রজাতি যা নয় জীবিত নয় মৃত। এটা এমন ভাবো, এটা একটা কম্পিউটারের কোড বা একটা পেনড্রাইভের ভেতরের ডেটার মতো। যতক্ষণ পর্যন্ত এটা পেনড্রাইভে থাকে ততক্ষণ এটা কিছু করতে পারে না, কিন্তু যেই মুহূর্তে তুমি এটা কম্পিউটারে দাও, এটা পুরো সিস্টেমটাই নষ্ট করে ফেলে। ঠিক তেমনি ভাইরাসও একটা প্রোটিন। যতক্ষণ পর্যন্ত এটা গাছের বাইরে থাকে, মাটিতে বা বাতাসে পড়ে থাকে, ততক্ষণ এটা কিছুই করতে পারে না। কিন্তু যতক্ষণ এটা একটা জীবিত কোষ অর্থাৎ গাছের সেল পায়, ততক্ষণ এটা তার ভেতরে ঢুকে খুশি হয়, এবং ভেতরে ঢুকতেই এটা গাছের সিস্টেমকে হ্যাক করে তার খাওয়ার প্রস্তুত বন্ধ রেখে ভাইরাস তার নিজের কপি বানানোর নির্দেশ দেয়। এবং এইভাবে দেখতে দেখতে পুরো ভাইরাস গাছকে সংক্রমণ করতে থাকে। গাছের পাতাগুলো হলুদ হয়ে যেতে থাকে, তার বৃদ্ধি থেমে যায়, আর পাতাগুলো মুড়ে যেতে শুরু করে। এজন্য আপনি যদি গাছে কোনো ভাইরাস মারার জন্য ওষুধ দেন, তাহলে ওই ওষুধ আগে আপনার গাছকে মেরে ফেলবে। তাই পুরো পৃথিবীতে ভাইরাস মেরে ফেলার সরাসরি কোনো ওষুধ বা বীজ তৈরি হয়নি। এখন প্রশ্ন আছে, আমরা মাঠে দাঁড়িয়ে কিভাবে বুঝবো আমাদের ফসলের মধ্যে ভাইরাস লেগেছে নাকি কোনো সারের অভাব আছে? কারণ অনেক সময় লক্ষণগুলো একই রকম দেখায় ভাইরাসের, এবং ভাইরাসের লক্ষণ বিভিন্ন ফসলে বিভিন্ন রকম। আমরা কিছু সাধারণ লক্ষণ হিসেবে যদি দেখি, গাছের পাতা মুড়ছে, পাতার মোড়ানোকে লিফ কার্ল বলি। এতে পাতাগুলো ওপরের দিকে মোড়ে বা নৌকার মতো হয়, বা নিচের দিকে মোড়ে উল্টো পাত্রের মতো বাটির মতো হয়ে যায়। লঙ্কা আর টমেটোর মধ্যে এটা খুবই সাধারণ, তবে এখানে একটা খুঁটিনাটি বিষয় আছে যেটা আমাদের বুঝতে হবে। যদি পাতা নিচের দিকে মোড়ে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এটা মাইটস বা মাকড়ের জন্য হতে দেখা যায়। আর যদি পাতা ওপরের দিকে মোড়ে বা নৌকার মতো দেখায়, তাতে সাদা মাছি বা থ্রিপসের আক্রমণ থেকে লক্ষ্য করা যায়। তবে ভাইরাস আক্রমণ কিভাবে বুঝবেন? তো এটা বোঝায় যে যখন পাতা কড়কড়ে ভাব আসে, যেখানে সাধারণ পাতা নরম থাকে, ভাইরাস পাতাতে হাত দিলে কড়কড়ে পাঁপড়ের মতো ভাব দেখা বা যায়। আরেকটা লক্ষণ হলো মোজাইক। এতে পাতায় হালকা সবুজ আর হালকা হলুদ রঙের দাগ পড়ে, মনে হবে যেন কেউ পাতাতে পানের পিক ছিটিয়ে দিয়েছে। এটা মুগ, সয়াবিন, ভিন্ডি আর পেঁপেতে খুব বেশি দেখা যায়। এতে পাতাগুলো হলুদ হয়ে যেতে শুরু করে আর ফটোসিনথেসিস পুরোপুরি বন্ধ হয়ে যায়। তৃতীয় লক্ষণ হলো রিং স্পট। এতে ডাল বা পাতায় গোল গোল দাগ পড়ে। কি কলাতে গোল দাগ দেখেছেন নিশ্চয়ই? এটা পেঁপেতে রিং স্পট ভাইরাস।
চতুর্থ লক্ষণ হল ছোট হয়ে যাওয়া বা স্টান্টিং। এতে গাছের বৃদ্ধি হঠাৎ থেমে যায়, গাছের দুই পাতার মাঝের দূরত্ব, যাকে আমরা ইন্টারনোড বলি, সেটা অনেক কমে যায়। এখন আমরা বুঝে ফেলেছি ভাইরাসটা কি এবং দেখতে কেমন। তাহলে আসল গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, এই ভাইরাসটা তোমাদের ক্ষেতে কোথা থেকে আসে? এর বাহক কারা? কৃষক ভাইরা। এর পা নেই, এটা বাতাসে উড়ে আসে না। ভাইরাস একটি গাছ থেকে আরেকটি গাছে যাওয়ার জন্য একটি বাহন বা ট্যাক্সির প্রয়োজন হয়। এটা এক প্রকার বাহকের মাধ্যমে এরা ছড়ায়। যেটা করায় তা হলো রস চোষা পোকা বা শেকিং পেস্ট। হ্যাঁ, শেকিং পেস্টগুলোই আসল দুষ্কৃতিকারী, যারা আপনার ক্ষেতেই ভাইরাস ছড়ায়। সবচেয়ে বিপজ্জনক হলো সাদা মাছি, অর্থাৎ হোয়াইট ফ্লাই। এটা বিশ্বের সবচেয়ে চালাক মাছি। যখন এটা কোনো অসুস্থ ভাইরাস আক্রান্ত গাছের ওপর বসে তার রস চষে, তখন ওই রস পোকার পেটের মধ্যে, সেখানেই ভাইরাসটা নিরাপদে থাকে। তারপর যখন এই মাছি উড়ে কোনো সুস্থ গাছের ওপর বসে আর তার থুতু বা লালা ওই গাছে ঢোকায়, তখন তার লালা নিয়ে এই ভাইরাসটা ওই সুস্থ গাছের ভিতরে ঢুকিয়ে দেয়। শুধু সাদা মাছিই কি এটা ছড়ায়? না, থ্রিপসও একটি ভাইরাস বহনকারী পোকা। লঙ্কা ও টমাটোতে স্পটেড উইন্ড ভাইরাস এই থ্রিপস বহনকারী ভাইরাস, এবং এফিড বা দোয়ে পোকা আরেকটি মোজাইক ভাইরাস বহনকারী পোকা। কিছু ভাইরাস বীজের মধ্যে লুকিয়ে থাকে। যদি আপনি বাজার থেকে এমন বীজ কেনেন যা আগেই সংক্রমিত ছিল, তাহলে গাছ উঠতেই অসুস্থ হয়ে পড়বে। এটাকে আমরা সিড বর্ন ইনফেকশন বলি। আরও একটা উপায় এটি ছড়ায়, যাকে বলে যান্ত্রিক সঞ্চার। ধরুন আপনি মাঠে কাজ করছেন, আপনি একটা ভাইরাস আক্রান্ত গাছের কাটিং করলেন, আর সেই একই কাঁচি বা হাত ধোয়া ছাড়া একটা সুস্থ গাছে ছুঁইলেন, তখন ভাইরাস আপনার হাত বা যন্ত্রপাতির মাধ্যমে ছড়িয়ে পড়বে। তামাক আর টমেটোতে এটা খুব বেশি হয়। এখন আমরা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসছি। এটার সমাধান কি? কিভাবে কন্ট্রোল করব? যেমন আমি আগে বলেছি, ভাইরাসের কোনো ওষুধ নেই, তাই সরাসরি ওষুধ দিয়ে ঠিক করা যায় না। এটার চিকিৎসা নয়, ম্যানেজমেন্ট করতে হয়। আমাদের এটা আসার আগে থামাতে হবে, আর যদি এসে যায় তাহলে ছড়াতে দেব না। এজন্য প্রথম ধাপ হলো বপনের আগের প্রস্তুতি, কারণ লড়াই মাঠে বীজ দেওয়ার আগেই শুরু হয়ে যায়। সবসময় প্রতিরোধী জাত অর্থাৎ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বাছাই করুন। যখন দোকানে বীজ নিতে যাবে, তখন দোকানদারকে জিজ্ঞেস করো, এইটা কি F1 হাইব্রিড বা ভাইরাস প্রতিরোধী কিনা। পুরনো দেশি বীজ অনেক সময় ভাইরাস দ্রুত ধরে ফেলে। আর একটা কথা, বীজ অবশ্যই ট্রিটমেন্ট করো ইমিডাক্লোপ্রিড দিয়ে, কারণ ইমিডাক্লোপ্রিড এমন একটা কীটনাশক যার বিষক্রিয়া বীজকে 20-25 দিন বিষাক্ত করে রাখবে, কীটশত্রুর হাত থেকে বাঁচতে সাহায্য করবে। প্রথম এবং খুবই দরকারি টিপ, বর্ডার ক্রপ বা রক্ষাকারী ফসল হিসেবে আপনার মূল ক্ষেতের চারপাশে 2 থেকে 3 লাইন ঘন করে ভুট্টা, জোয়ার বা বাজরা বপন করুন। এই ফসলগুলো লম্বা হয়। যখন বাতাসে উড়ে সাদা মাছি বা থ্রিপস আপনার ক্ষেতে ঢুকতে চাইবে, তখন এই ফসলগুলো বাধা হয়ে কাজ করবে। দ্বিতীয় ধাপ হল শুরুতেই রোগ নিয়ন্ত্রণ করা। ফসল লাগানোর সঙ্গে সঙ্গে ক্ষেতের মধ্যে হলুদ এবং নীল আঠালো ফাঁদ বা ম্যাজিক ট্র্যাপ লাগিয়ে দিতে হবে। 1 একর জমিতে কমপক্ষে 20-25টা ফাঁদ লাগান। হলুদ রং সাদা মাছি টানবে, নীল রং মাকড় জাতীয় পোকা রোধ করবে। এটা একটা অ্যালার্মের মতো কাজ করে। ধরুন আপনি আজকে দেখছেন 5টা সাদা মাছি, 2 দিন পর দেখছেন 50টা আঠাতে জড়েছে, তাহলে বুঝে নিন হামলা শুরু হয়ে গেছে। আর এখন স্প্রে করার সময় এসে গেছে। সাথে সাথে আটকে রাখা খুব জরুরি। এটা শুনতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা দরকারি। যদি মাঠে 1 বা 2 বা 10টি গাছ এমন দেখা যায় যেগুলোতে প্রাথমিক আক্রমণ দেখা গেছে, সেগুলোকে উপড়ে ফেলে দূরে মাটির নিচে পুঁতে দিতে হবে অথবা পুড়ে ফেলতে হবে। কারণ যখন সেখান থেকে মশা বা মাছি আবার উড়ে যাবে সুস্থ ক্ষেতে এবং ভাইরাস পুরো মাঠ জুড়ে ছড়িয়ে দেবে, মনে রাখবেন একটা অসুস্থ গাছ পুরো মাঠটাই নষ্ট করে দিতে পারে। তৃতীয় ধাপ হলো রাসায়নিক নিয়ন্ত্রণ। আর এখানেই কৃষক ভাইরা একটা বড় ভুল করেন।
আমাদের একই ওষুধ বারবার ব্যবহার করা উচিত নয়, কারণ একই ওষুধ বারবার ব্যবহারে পোকার মধ্যে রেজিস্ট্যান্ট বা প্রতিরোধক ক্ষমতা উঠবে। তাই ওষুধ পাল্টে পাল্টে ব্যবহার করতে হবে। সাদা মাছির জন্য অ্যাসিটামাপ্রিড বা ইমিডাক্লোপ্রিড 17% এসএল যেমন হাসিল বা ল্যামডাসাইহ্যালোথ্রিন প্লাস থাইমোথক্সাম যুক্ত কীটনাশক যেমন থিম রিন স্প্রে করতে পারেন, অথবা ডায়াফেনথিউরন টাইপের ঔষধগুলি ব্যবহার করুন। যদি আক্রমণ অনেক বেশি হয় তাহলে অ্যাফিডোপাইরোপেনের মতো নতুন ঔষধ ব্যবহার করুন। থ্রিপসের জন্য ফিপ্রোনিল 80% WG, অ্যাবামেকটিন, স্পিনেটোয়াম খুব ভালো কাজ করে, কিন্তু একদম খেয়াল রাখবেন সিলিকন ভিত্তিক আঠা বা স্প্রেডার অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই কীটগুলো পাতার নিচের দিকেই থাকে। স্প্রেডারযুক্ত ঔষধ পাতার জায়গায় সমানভাবে ছড়াতে সাহায্য করে। আর হ্যাঁ, নিমের তেল আমাদের প্রধান ব্রহ্মাস্ত্র অস্ত্র। প্রতি 10 থেকে 15 দিনের ব্যবধানে 10,000 ppm নিমের তেল স্প্রে করতে ভুলবেন না। নিমের তেল চতুর্থ ধাপ হল ইমিউনিটি বুস্টার। বাজারে অনেক অ্যান্টিভাইরাল ওষুধ মিলবে, যেমন নো ভাইরাস, ভাইরোকিল ইত্যাদি। দেখুন, সত্যি কথা হলো এই ওষুধগুলো ভাইরাসকে ঠেকায় না। এগুলো আসলে গাছের ইমিউনিটি বাড়ানোর জন্য, যা গাছের ভিতরের শক্তিকে বৃদ্ধি করে, যাতে গাছ ভাইরাসের বিরুদ্ধে লড়তে পারে আর নতুন করে শক্তি যোগান দিতে পারে। এগুলো আপনি ব্যবহার করতে পারেন, এতে গাছ ভালো হতে সাহায্য পায়। আপনি বাড়িতেও ঘরোয়া উপায়ে বানাতে পারেন। একটি তামার পাত্রে অথবা প্লাস্টিকের পাত্রে একটি তামার তার বা পাত্র ফেলে দিন, তার সঙ্গে টক দই বা ঘোল নিয়ে এটিকে 10 থেকে 15 দিন পচিয়ে নিন। এই ঘোল 10 থেকে 15 দিন ধরে পচতে দিন। পুরোপুরি পচে গেলে এটা একটা দারুণ ফাঙ্গিসাইড আর ভাইরাস প্রতিরোধক হয়ে যায়। এটা 500 মিলিলিটার থেকে 1 লিটার পর্যন্ত প্রতি পাম্প স্প্রে করুন। এটা গাছকে মাইক্রোনিউট্রিয়েন্টও দেয় এবং রোগ থেকে বাঁচায়। অনেক সময়ের জন্য খুব ভালো ছত্রাকনাশক এবং ভাইরাস প্রতিরোধকের কাজ করে এবং গাছকে পুষ্টি যোগাতে সাহায্য করে। কারণ যখন ভাইরাস আসে তখন গাছের মধ্যে জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের বড় অভাব হয়ে যায়। জিঙ্ক দিলে গাছে আবার সবুজ ভাব ফিরে আসে এবং নতুন কুঁড়ি আসতে শুরু করে। কৃষক ভাইদের জন্য ভিডিও শেষে আমি কিছু এমন ভুলের কথা বলতে চাই যেগুলো আমরা প্রায়ই অনিচ্ছায় করে ফেলি। আমরা ফসল তো পরিষ্কার রাখি, কিন্তু ক্ষেতের ধারে কাঁচড় ঘাস বা বিভিন্ন আগাছা গজিয়ে থাকে। মনে রাখবেন, যখন ক্ষেতে ফসল থাকে না তখন ভাইরাস আর সাদামাছি এই ঘাসগুলোর ওপরেই বাঁচে। আরেকটা ভুল হলো নাইট্রোজেন বেশি ব্যবহার করা। ইউরিয়ার অন্ধভাবে বেশি ব্যবহার গাছকে খুব রসালো আর নরম করে তোলে, যার ফলে কীটপতঙ্গ আরও বেশি আকৃষ্ট হয়। ইউরিয়া সীমিতভাবে ব্যবহার করতে হবে। তাই কৃষক ভাইগণ, ভাইরাসের বিরুদ্ধে লড়াই অসম্ভব ব্যাপার নয়। সঠিক সময়, সঠিক জ্ঞান ভাইরাসের হাত থেকে আপনার ক্ষেতকে বাঁচাতে পারে। এখন আপনি 3টে মূলমন্ত্র মনে করে নিন: সঠিক সময়ে বীজ বপন, স্টিকি ট্র্যাপ বা ম্যাজিক ট্র্যাপের ব্যবহার এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণ। যদি আপনি সময়মতো রস চুষে ক্ষতি করা কীটপতঙ্গকে আপনার মাঠে ঢুকতে না দেন, তাহলে ভাইরাসেরও আর কোনো সুযোগ থাকবে না আপনার ফসলকে নষ্ট করার। আশা করি আজকের এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সকলকে।